Welcome to the Academy of Physics. হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ক্যাপাসিটরের সিরিজ অ্যান্ড প্যারালাল কানেকশন। আর আমি অ্যাকচুয়ালি এই ভিডিওটাতে রেজিস্ট্যান্সের সিরিজ অ্যান্ড প্যারালাল কানেকশন আর ক্যাপাসিটরের সিরিজ অ্যান্ড প্যারালাল কানেকশন দুটো একসাথে রিলেট করব। রেজিস্ট্যান্সের সিরিজ অ্যান্ড প্যারালাল কানেকশন তোমরা অলরেডি ক্লাস 9-10-এ শিখে এসছো, যদিও খুব খুব লো লেভেলে, বাট স্টিল ইটস ওকে। আমাদের আরও অনেক কমপ্লেক্স সার্কিটকে সলভ করতে হবে, ঠিক আছে। বাট যেটা করে এসছো সিরিজ অ্যান্ড প্যারালাল কানেকশন, দ্যাট ইজ এনাফ। কিন্তু আমরা ক্লাস 12-এর এই সিলেবাসে আমরা যেটা নতুন শিখবো সেটা হচ্ছে ক্যাপাসিটার সিরিজ অ্যান্ড প্যারালাল কানেকশন। বাট আমি এখানে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটার দুটোকেই আমি রিলেট করব, ঠিক আছে। ওকে, সো ফার্স্ট আমরা চলে আসি রেজিস্ট্যান্সের সিরিজ অ্যান্ড প্যারালাল কানেকশন। এক সাইডে আমি রেজিস্ট্যান্স নিয়ে নিলাম, ক্যাপাসিটার নিয়ে নিলাম, আর আমরা ধীরে ধীরে এক সাইডে প্যারালাল কানেকশন, এদিকে সিরিজ কানেকশন আমরা দেখবো। সো আমরা ফার্স্টে একটা কাজ করি, আমরা সিরিজ কানেকশনটা দেখে নিই। ওকে, সো আমরা প্রথমে সিরিজ কানেকশনটা দেখে নিই। সিরিজ কানেকশন, সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তিনটে রেজিস্ট্যান্স নিয়েছি আমি, R1, R2 অ্যান্ড R3। এই তিনটে রেজিস্ট্যান্স সিরিজ কানেকশানে রয়েছে। ওয়েল, বেসিক ব্যাপার হচ্ছে যে তোমাদের কাউকে যদি প্রশ্ন করা হয়, অনেকেই প্রশ্ন করা হলে তারা বলবে যে রেজিস্ট্যান্সগুলো সাইড বাই সাইড কানেক্টেড রয়েছে, সো দ্যাটস ওয়াই সিরিজ কানেকশন। বাট বেসিক্যালি ব্যাপারটা সেটা নয়। আমরা সাইডে রয়েছে না পাশে রয়েছে নাকি নিচে রয়েছে এই সমস্ত ব্যাপার দেখে মোটেও আমরা মানে চোখে দেখে আমরা মোটেও সিরিজ কানেকশন বুঝবো না। আমরা সিরিজ কানেকশন বলি বা প্যারালাল কানেকশন বলি, আমরা শুধুমাত্র চোখে ওভারঅল সার্কিটকে চোখে দেখে আমরা বোঝার ট্রাই করব না। বরং আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে লজিক্যালি বোঝা যে রেজিস্ট্যান্সগুলো কি সিরিজে রয়েছে নাকি প্যারালালে রয়েছে। ওয়েল, সিরিজ কানেকশানে থাকার যে শর্ত বা কন্ডিশনস কী কী যদি হতে পারে, কিছু যদি বলা হয় যে হোয়াট আর দ্য কন্ডিশনস অফ বিইং আ সিরিজ কানেকশন, তাহলে প্রথম কন্ডিশনটাই হচ্ছে এরকম ধরনের যে there should be a single branch, only single root। কীরকম কনসেপ্ট? সাপোজ আমি এই সিরিজ কানেকশানে একটা সাইড নাম দিলাম, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। সো আমি সাপোজ যদি ধরি যে আই অ্যাম কারেন্ট আর আমি এন্টার করছি এ পয়েন্ট থেকে, বা একদম জাস্ট দিস ইজ দ্য ডোর, এটা হচ্ছে মানে এন্ট্রি নেওয়ার ডোর। সো আমি এ পয়েন্ট থেকে আমি এন্ট্রি নিলাম, অ্যাজ আ কারেন্ট হিসাবে আমি এন্ট্রি নিলাম। যদি আমি অ্যাজ আ কারেন্ট হিসাবে এন্ট্রি নিই তাহলে আমার কি হবে, যে আমি এই রুটটা দিয়ে আমাকে যেতে শুরু করতে হবে। আর সাপোজ তোমরা ভেবে নাও যে এই রেজিস্ট্যান্সগুলো প্রত্যেকটা, যেমন R1, R2, R3, এই তিনটে রেজিস্ট্যান্স হচ্ছে সাপোজ রাস্তার পাশের বাড়ি, ক্লিয়ার, বা রাস্তার মধ্যে যেতে যেতে সামথিং তিনটে বাড়ি পাবো, জাস্ট লাইক দ্যাট। যে তাহলে আমি অ্যাজ আ কারেন্ট হিসাবে এন্ট্রান্স থেকে এন্ট্রি নিলাম, এ পয়েন্ট এন্ট্রান্স থেকে আমি এন্ট্রি নিলাম। এন্ট্রি নেওয়ার পরে আমি ওই রাস্তাটার মধ্যে দিয়ে যেতে যেতে পরপর তিনটে বাড়ি পাচ্ছি, ক্লিয়ার। ওকে, সো ফার্স্ট বাড়িটাকে আমি ক্রস করব, বা দোকান ধরে নিতে পারো, দোকান, রাস্তার পাশে দোকান। সো ফার্স্ট দোকানটাকে ক্রস করলাম, ক্রস করার পর সেকেন্ড দোকানটাকে ক্রস করলাম, অ্যান্ড তারপর থার্ড দোকানটাকে ক্রস করলাম। আমাকে যেটা অবজার্ভ করতে হবে, এই টোটাল রুটটার মধ্যে যেতে যেতে কোনো দিক থেকে কি কোনো এক্সট্রা ব্রাঞ্চ রুট বেরিয়েছে, সেটা খুব ইম্পর্টেন্ট। যদি সাপোজ ফার্স্ট দোকানটা ক্রস করার পরেই সাপোজ আমার এখান থেকে যদি একটা ব্রাঞ্চ রুট বেরোয়,
বা আরও একটা যদি ব্রাঞ্চ রুট বেরোয়, এরকম একটা কেন, নাম্বার অফ টাইমস, নাম্বার অফ ব্রাঞ্চ রুটস হতে পারে, 2, 3, 4, 5টা যত খুশি হতে পারে। যদি ব্রাঞ্চ রুট বেরোয় তাহলে কিন্তু আমাকে কেয়ার করতে হবে, আমাকে দেখতে হবে যে সেই ব্রাঞ্চ রুটগুলোর এন্ড কি রয়েছে। কি বললাম, ক্লিয়ার? ভালো করে বোঝার চেষ্টা করো। আমি এ পয়েন্ট থেকে এন্ট্রি নিলাম, নেওয়ার পর আমাকে দেখতে হবে যে টোটাল রাস্তাটার মধ্যে যেতে যেতে কোনো ব্রাঞ্চ রুট পাচ্ছি কি না। যদি ব্রাঞ্চ রুট পাই তাহলে মেবি বাকিগুলো আর সিরিজ কানেকশন নাও হতে পারে, মেবি। কেন মেবি কথাটা বললাম? সাপোজ আমি যদি এই পিকচারটাকেই ভালো করে লক্ষ্য করি যে আমার এখানে দুখানা ব্রাঞ্চ রুট পেয়েছি আমি, আর সেই ব্রাঞ্চ রুটেও দুটো রেজিস্ট্যান্স রয়েছে সাপোজ। কিন্তু ভালো করে যদি লক্ষ্য করে দেখা যায় যে এ পয়েন্ট থেকে এন্ট্রি নেওয়ার পর অবশ্যই ফার্স্ট R1 রেজিস্ট্যান্স বা ফার্স্ট দোকানটাকে আমি ক্রস করেছিলাম, থাকার পর সেই রুটটার মধ্যে যেতে যেতে আমি এমন একটা পয়েন্টে এসে রিচ করলাম যেখান থেকে আরও দুটো রাস্তা পাশে বেরিয়ে গেছে, রাইট? এটা তো মেন রুট ছিল। আর যেতে 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 আমি আমার একটা পয়েন্টে এলাম যে পয়েন্ট থেকে আরও দুটো গলি বা দুটো রাস্তা আমার বেরিয়েছে, ক্লিয়ার? ঠিক আছে, কিন্তু সেই দুটো রাস্তা যদি জাস্ট এরকম গিয়ে ওপেন হয়ে থাকে, ভালো করে বোঝার চেষ্টা করবে, সেই দুটো রাস্তাই যদি আমার জাস্ট গিয়ে ওপেন, মানে আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাই না? সাপোজ আমি যদি এ পয়েন্ট থেকে আসলাম, ফার্স্ট দোকান বা ফার্স্ট রেজিস্ট্যান্সটাকে ক্রস করলাম, এই একটা পয়েন্টে এলাম, সাপোজ আমি যদি নামও দিয়ে দিই, এই পয়েন্টটার নাম দিয়ে দিলাম 1, এই পয়েন্টকে নোড পয়েন্টও বলা যায়, ঠিক আছে? জাংশন পয়েন্ট বা নোড পয়েন্টও বলা যায়। সো আমি সাপোজ এই পয়েন্টটার নাম দিলাম 1, জাংশন পয়েন্ট। সেই জাংশন পয়েন্টের কাছে এলাম, আসার পর দেখলাম বেসিক্যালি আমার মেন রুট তো রয়েছেই, কিন্তু তার পাশাপাশি দুটো সাইডে, রাইট সাইডে আর লেফট সাইডে আমার দুটো গলি বেরিয়েছে বা ব্রাঞ্চ রুট বেরিয়েছে। তো ঠিক আছে, আমি যদি ওপরের ব্রাঞ্চ রুটটাতে ভিজিট করি, তাহলে ওপরের ব্রাঞ্চ রুটটাতে গেলে আমি দেখব যে অবশ্যই সেখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে ঠিকই, কিন্তু সেই রাস্তাটার কোথাও কোনো এন্ড নেই, মানে কোনো আর একটা রাস্তার সাথে গিয়ে টার্মিনেট করেনি। সেই রুটটা সামহোয়ার এখানেই গিয়ে স্টপ হয়ে গেছে, না এর সাথে গিয়ে কোনো আর একটা রুটের সাথে কানেক্ট করেছে বা কিছু রয়েছে, নাথিং, কিচ্ছু নেই। তার মানে এমন যদি একটা রুট থাকে যেটা গিয়ে জাস্ট কোনো একটা জায়গায় মানে অস্বাভাবিকভাবে থেমে গেছে, অন্য কোনো রুটের সাথে কানেক্ট করেনি, তাহলে আমি এই রুটটাকে কনসিডার করব না। ইট ইজ নট ভ্যালিড রুট, দিস ইজ দ্য নট ভ্যালিড রুট। সিমিলারলি আমি সেকেন্ড রুটটাতে যাচ্ছি, যদি আমি সেকেন্ড রুটটাতে ঢোকার পরেও অবশ্যই এখানে একখানা কেন, এখানে আরও একখানা রেজিস্ট্যান্স মেবি থাকতে পারে, একখানা নয়, সাপোজ আমি 3খানা রেজিস্ট্যান্স নিয়ে নিলাম সাপোজ। তো এই পয়েন্ট থেকে এন্ট্রি নিলাম, অলরেডি আমি বুঝে গেছি যে আমার লেফট সাইডের রুটটা অন্য কোনো রুটের সাথে গিয়ে টার্মিনেট করেনি, একটা হঠাৎ করেই অকওয়ার্ডভাবে থেমে গেছে একটা জায়গায় গিয়ে, কাজে এই রুটটা ভ্যালিড নয়, তাই না? ওকে, ঠিক আছে। সেমভাবে আমি অন্য আর একটা ব্রাঞ্চ রুটে গেলাম, ভিজিট করার পর আমি দেখতে পেলাম যে এখানে ফার্স্ট রেজিস্ট্যান্স, সেকেন্ড রেজিস্ট্যান্স, থার্ড রেজিস্ট্যান্স, কিন্তু এই রুটটাও অস্বাভাবিকভাবে থেমে গেছে কোথাও একটা, এই রুটটাও অন্য কোনো রুটের সাথে টার্মিনেট করেনি। যদি এরকম ঘটনা ঘটে, ঠিক আছে, যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমরা এই দুটো রুটকেই ক্যান্সেল করে দেবো, ভ্যালিড নয়, দে আর নট ভ্যালিড। কাজে এই রুট দুটো থাকা আর মুছে দেওয়া বা না থাকা একই ব্যাপার। কি বললাম, ক্লিয়ার? কাজেই প্রথমত পিকচারটা দেখে অনেক সময় মনে হতে পারে যে দে আর ইন প্যারালাল কানেকশন, বাট না, আমাকে দেখতে হবে যে কোনো ব্রাঞ্চ রুট বেরিয়েছে কিনা। ফার্স্ট অফ অল, যদি ব্রাঞ্চ রুট বেরিয়ে থাকে সেই ব্রাঞ্চ রুটগুলো কোনো রুটে গিয়ে টার্মিনেট করেছে কিনা বা কোনো রুটে গিয়ে এন্ড হয়েছে কিনা, সেটা আমাদেরকে কেয়ার করতে হবে। ওকে, ঠিক আছে। সো আমি একদম বেসিক লেভেলেই বোঝাচ্ছি আগে, তো আমি আর একটা ফ্রেশ একটা পিকচার এঁকে নিই। সো এই ছিল আমার এ আর বি পয়েন্ট। আমাকে বলা হয়েছিল যে এ আর বি পয়েন্টের মধ্যে তুল্যরোধ বের করতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ তুল্যরোধ?
বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ এই টার্মটা ইউজ করা এই কারণেই, সাপোজ আমি এমন একটা কমপ্লেক্স সার্কিট ডিজাইন করেছি যে সার্কিটে অসংখ্য রেজিস্ট্যান্স রয়েছে, অসংখ্য জিনিসপত্র রয়েছে, কিন্তু আমাকে মিনিমাইজ করতে হবে, তাই না? আমাকে মিনিমাইজ করতে হবে। আমি একখানা সিম্পল হয়তো লাইট অন অফ করার একটা সার্কিট বানালাম, কিন্তু সেই সার্কিটটা আমার এত বড় সার্কিট বানিয়েছি যে আমার সেই সার্কিটটা হয়তো একটা বিশাল বড় এরিয়া কনজাম করে নিচ্ছে, ঠিক আছে? কিন্তু আমাকে ছোট করতে হবে, মিনিমাইজ করতে হবে, কারণ আমরা দেখেছি এখন আজকাল ইলেকট্রনিক্সের কীরকমভাবে গ্রো করছে ইলেকট্রনিক্স। সো ইলেকট্রনিক্স বা বলো বা ইলেকট্রিক্যাল বলো, আমাদের সবসময় ক্যালকুলেশন করে শর্ট করতে হয় প্রত্যেকটা ব্যাপার, মানুষের হাতের মুঠোয় নিয়ে চলে আসার জন্য। সো বুঝতেই পারছো, দিজ আর অনলি পসিবল যাতে আমরা মিনিমাইজেশনটা কীভাবে করতে হয় সেটা যত ভালোভাবে শিখবো। তো যাই হোক, সো সাপোজ এটাই তোমরা ধরে নাও যে R1, R2, R3 আমাদের তিনটে রেজিস্ট্যান্স রয়েছে, আর আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বসাতে হবে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে হচ্ছে এই তিনটে রেজিস্ট্যান্সকে আমি আর ইউজ করব না, আমি একটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার পর আমি দেখব যে এ অ্যান্ড বি পয়েন্টের মাঝে তিনটে রেজিস্ট্যান্স না ইউজ করে ক্যান আই ইউজ, আমি কি কোনো একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স ইউজ করলে কি কাজ চালানো যেতে পারে? সেম ফাংশন হবে, সেম কাজ করবে, কিন্তু তিনখানা রেজিস্ট্যান্সের টাকা আমাকে আর ওয়েস্ট করতে হবে না। আমি একটা পার্টিকুলার সিঙ্গেল রেজিস্ট্যান্স কিনে আনলেই আমার কাজ চলে যাবে। কি বললাম, ক্লিয়ার? সো এই তিনটে রেজিস্ট্যান্সকে আমাকে এলিমিনেট করে তার পরিবর্তে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স লাগাতে হবে, ঠিক আছে? সো সেই রেজিস্ট্যান্সটা কত হবে, ঠিক আছে? যাতে তিনটে রেজিস্ট্যান্স লাগানোর ফলে যে ফাংশন হচ্ছিল, আমাকে তাহলে এমন একটা রেজিস্ট্যান্স বের করতে হবে সেটা এই তিনটেকে রিপ্লেস করে লাগালে তবেই তো আমার সেম ফাংশনটা পাবো। তাহলে সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত সেটা আমার কাছে জানাটা খুব ইম্পর্টেন্ট। তো সেইটা ভ্যালু বের করার জন্য আমরা অ্যাকচুয়ালি এই তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এই কনসেপ্টটাতে আসি। তো ঠিক আছে, তো আমি প্রথমত বুঝলাম যে সিরিজ কানেকশন হওয়ার জন্য একটা সিঙ্গেল রুট হওয়া প্রয়োজন, যে সিঙ্গেল রুটের মধ্যে আর অন্য কোনো ব্রাঞ্চ রুট ক্রিয়েট হবে না। অন্য কোনো ব্রাঞ্চ রুট থাকলেও সেই ব্রাঞ্চ রুট দুটো কি ভ্যালিড কি না সেটা আমাকে আগে চেক করতে হবে। সো যেমন ফার্স্ট এক্সাম্পলে আমরা চেক করে দেখলাম যে দুটো ব্রাঞ্চ রুটই ভ্যালিড নয়, কাজেই আমরা সিম্পলি আমরা এই রুট দুটোকে তাহলে কনসিডার করব না, আমরা ডাইরেক্ট তিনটে রেজিস্ট্যান্সকে নিয়ে কনসিডার করব। আর যখন কনসিডার করব আমাকে দেখতে হবে যে সো দ্যাট মিনস আমার আর কোনো ব্রাঞ্চ রুট নেই, মানে কারেন্টের কোনো রকম ডিভিশন হবে না। সো ঠিক আছে, তার মানে এই সিঙ্গেল রুটটার মধ্যে দিয়ে আমরা যতগুলো রেজিস্ট্যান্স পাবো, আবারও বলছি, গোটা সিঙ্গেল রুটের মধ্যে দিয়ে অন্য কোনো ব্রাঞ্চ রুট না পেয়ে যতগুলো নাম্বার অফ রেজিস্ট্যান্স ওই সিঙ্গেল রুটের মধ্যে পাবো, দে উইল বি ইন সিরিজ কানেকশন বা শ্রেণী সমবায়। সো ঠিক আছে, এই হচ্ছে বেসিক ব্যাপার। আমরা তো বুঝে গেলাম যে এই তিনটে সিরিজ কানেকশন রয়েছে। এরপর নেক্সট কি, প্রুফ কিভাবে করব, যে তুল্যরোধ আমাদের বের হবে কি করে। তো ঠিক আছে, আচ্ছা ভালো করে লক্ষ্য করে দেখো, সাপোজ আই অ্যাম কারেন্ট, আমি এ পয়েন্ট থেকে এন্ট্রি নিচ্ছি, দিস ইজ আই কারেন্ট, যেটা এন্ট্রি নিল। আই কারেন্ট ফ্লো করতে করতে R1-এর মধ্যে দিয়ে যাবে, R2-র মধ্যে দিয়ে যাবে, R3-র মধ্যে দিয়ে যাবে। আমরা জানি ওহমস ল থেকে আমরা পাই V ইজ ইকুয়াল টু IR। তার মানে কোনো রেজিস্ট্যান্সের অ্যাক্রস বা কোনো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করলে ডেফিনেটলি সেখানে একটা ভোল্টেজ ড্রপ হয়, এই দুই প্রান্তের বিভব পার্থক্য তৈরি হয়। এগুলো আমরা ছোটোবেলায় সব দেখে এসেছি, বিভব পার্থক্য তৈরি হয়, তাই না? কি বললাম, যে R1 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আই কারেন্ট পাস করলেই R1 রেজিস্ট্যান্সের দুই প্রান্তে একটা বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হয় বা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়। সো সেই পোটেনশিয়াল ডিফারেন্সকে আমি সাপোজ বলে দিলাম যে R1-এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে V1। সিমিলারলি সেই আই কারেন্টটি R1-কে ক্রস করলো, এরপর R2-র মধ্যে দিয়ে যাবে। যখন সেই আই R2-র মধ্যে দিয়ে যাবে তখন R2-র দুই পাশেও একটা ভোল্টেজ ডিফারেন্স বা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হবে, সেটা হচ্ছে V2। সিমিলারলি সেই আই কারেন্ট এবার যখন R3-র মধ্যে দিয়ে যাবে তখন R3-র দুই প্রান্তে একটা পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য তৈরি করবে। তো সেটাকে আমি সাপোজ ধরে নিলাম V3। কি বললাম, ক্লিয়ার?
তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, আচ্ছা অ্যাজ পার ওহমস ল কী হচ্ছে, এই V1 ইজ ইকুয়াল টু, আমি এখানে লিখে দিচ্ছি ছোটো ছোটো করে, V1 ইজ ইকুয়াল টু হবে IR1, তাই তো? সেখান থেকেই তো পেয়েছি। V2 ইজ ইকুয়াল টু কী হবে, V2 ইজ ইকুয়াল টু হবে IR2, V3 ইজ ইকুয়াল টু কী হবে, IR3। সবেতেই I কেন? কারণ একটাই কারেন্ট, I কারেন্ট, সেই কারেন্টে R1কেও পাস করেছে, R2কে পাস করেছে, R3কে পাস করে, অন্য কোনো ব্রাঞ্চ রুট নেই, তাই যাওয়ার জায়গা নেই, তার মানে ওই রুটের মধ্যে দিয়েই ওই প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে ওকে কভার করতে হবে। সো দ্যাটস ওয়াই IR1, IR2, IR3, এই হচ্ছে বেসিক ব্যাপার। ওকে, নেক্সট আমাদেরকে কি দেখতে হবে? নেক্সট দেখতে হবে যে এই যে A পয়েন্ট আর B পয়েন্টের মাঝে, ভালো করে বুঝবে, এই A পয়েন্ট আর B পয়েন্টের মাঝে টোটাল ভোল্টেজ ড্রপ বা পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ ডিফারেন্স কত। আমি যেমন R1-এর মধ্যে দিয়ে যখন পাস করছিলাম তখন আমি R1-এর দুই পাশে দেখেছিলাম, সাপোজ এই পয়েন্টের নাম দিলাম 1, 1 নাম্বার পয়েন্ট, আর এই পয়েন্টের নাম দিলাম সাপোজ 2 নাম্বার পয়েন্ট, বা A পয়েন্ট আর B পয়েন্ট একই ব্যাপার, A পয়েন্ট যা 1 নম্বর পয়েন্টও তাই, B পয়েন্ট যা 2 নম্বর পয়েন্টও তাই, একই ব্যাপার। সো ঠিক আছে, সো আমি এখন গোটাটার জন্য কনসিডার করতেই পারি যে A পয়েন্ট থেকে আমার কারেন্ট এন্ট্রি নিয়েছিল, এখন রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গেছে, তার মানে অবশ্যই 1 নাম্বার পয়েন্ট বা A পয়েন্টে একটা বিভব থাকবে, আর 2 নাম্বার পয়েন্ট বা B পয়েন্টে একটা বিভব থাকবে, আর তারপর ফাইনালি সেই গোটাটার একটা পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য আমরা পাবো বা ভোল্টেজ ডিফারেন্স পাবো। সো আমি ধরে নিলাম সেই ভোল্টেজ ডিফারেন্স বা পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ক্যাপিটাল V। কি বললাম, ক্লিয়ার? টোটালটার, গোটাটার পোটেনশিয়াল ডিফারেন্স V, ছোটো ছোটো করে ইন্ডিভিজুয়াল ভোল্টেজ ডিফারেন্স তো পেয়েছি, V1, V2, V3, কিন্তু গোটাটার জন্য ভোল্টেজ ডিফারেন্স বা পোটেনশিয়াল ডিফারেন্স কত, ক্যাপিটাল V। তাহলে ভালো করে লক্ষ্য করলেই দেখো তোমরা বুঝতে পারবে যে V ইজ ইকুয়াল টু কী বলতে পারি, V1 প্লাস V2 প্লাস V3। ক্লিয়ার? সো V ইজ ইকুয়াল টু যদি V1 প্লাস V2 প্লাস V3 হয়, আর তারপর আমরা যদি সাবস্টিটিউট করে দিই, আমরা V1 ইজ ইকুয়াল টু কী পেয়েছিলাম, V ইজ ইকুয়াল টু V1 এর জায়গায় কী পেয়েছিলাম, V1 এর জায়গায় পেয়েছিলাম IR1, সো বসিয়ে দাও IR1। V2 জায়গায় কী পেয়েছিলাম, IR2 বসিয়ে দাও। V3 জায়গায় কী পেয়েছিলাম, IR3। ক্লিয়ার? সো আমাকে কি করতে হবে, অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য কি, হোয়াট ইজ মাই মেন গোল? আমার মেন গোল হচ্ছে এই গোটা সার্কিটটার মধ্যে এই 3টে রেজিস্ট্যান্সকে আমি ইউজ করে আমার খরচ বাড়াবো না, তার পরিবর্তে আমাকে এই 3টে রেজিস্ট্যান্সকে রিপ্লেস করে দিতে হবে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে, অথচ কাজ যেন সেম হয়। কাজ সেম হওয়া মানে কি, ভোল্টেজ ডিফারেন্স যেন সেম থাকে। আমি এই 3টে রেজিস্ট্যান্স ইউজ করে ভোল্টেজ ডিফারেন্স যদি ক্যাপিটাল V পাই, আমাকে এমন একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ এই 3টেকে সরিয়ে বসাতে হবে, যাতে আলটিমেটলি আমার তার অ্যাক্রসেও ভোল্টেজ ডিফারেন্স যেন সেই V থাকে। সো দিস ইজ মাই মেন গোল। কি বললাম, ক্লিয়ার? সো আমি ধরেই নিচ্ছি যে সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে R। সাপোজ আমি এখানে ছোট্ট করে পিকচার আঁকছি, আমি 3টেকে তুলে দিয়েছি, 3টেকে তুলে দিয়ে এখন মার্কেট থেকে গিয়ে আমি একটাই সিঙ্গেল রেজিস্ট্যান্স কিনে আনছি। সো দিস ইজ A পয়েন্ট, দিস ইজ B পয়েন্ট। তার মানে বুঝতেই পেরেছো 3টেকে আর ইউজ করবো না, ইউজ না করে আমি একটাই সিঙ্গেল রেজিস্ট্যান্সকে ইউজ করব। সাপোজ এই সিঙ্গেল রেজিস্ট্যান্সটার ভ্যালু হবে R, সাপোজ ক্যাপিটাল R। সো আমার আলটিমেট, আমি কি বললাম, আলটিমেট আমি এমন একটা রেজিস্ট্যান্সই চুজ করব যাতে আমার A আর B পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যেন বা ভোল্টেজ ডিফারেন্স যেন সেম V থাকে। ক্লিয়ার? সো আর অবশ্যই কারেন্ট তো আমার I ছিল, কারেন্ট তো আমার চেঞ্জ হবে না, কারেন্ট আমি I পাঠিয়েছি, সো কারেন্ট তো আমার চেঞ্জ হবে না, তার মানে V ইজ ইকুয়াল টু কী বলতে পারি, আমি এই V ইজ ইকুয়াল টু বলতে পারি IR, রাইট? সো এই V এর ভ্যালুটা আমি তাহলে এই ইকুয়েশনে এই V এর জায়গা বসিয়ে দিই, তাহলে V এর ভ্যালু কী বসাচ্ছি, IR ইজ ইকুয়াল টু IR1 প্লাস IR2 প্লাস IR3। তাহলে এখন এখান থেকে I কমন নিয়ে নিলে কী পাবো, R ইজ ইকুয়াল টু I কমন নিয়ে নিলাম R1 প্লাস R2 প্লাস R3
নেক্সট আই ক্যান্সেল আউট, সো আর ইজ ইকুয়াল টু কী পাচ্ছি, আর ইজ ইকুয়াল টু পাচ্ছি R1 প্লাস R2 প্লাস R3। সো এটাই বেরিয়ে গেল আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ভালো করে লক্ষ্য করে দেখো, আমার কাছে ছিল R1 R2 আর R3, তার মানে আমি ক্যালকুলেশন করে সলভ করে বললাম যে অ্যাকচুয়ালি এই তিনটে রেজিস্ট্যান্স যেহেতু শ্রেণী সমবায়তে ছিল, কাজে এই তিনটে রেজিস্ট্যান্সকে যদি আমি যোগ করে দিই তাহলে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুর একটা রেজিস্ট্যান্স কিনে এনে তিনটেকে সরিয়ে দিয়ে ওই একটাকে বসিয়ে দিলে আমার আলটিমেটলি কাজ সেম হবে আর আমার কস্ট কমে যাবে, আমার খরচ কমে যাবে, তাই না? আমি পকেট মানি সেভ করতে পারবো। সো দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য মেন বেসিক সিরিজ কানেকশন। সো এটাই হচ্ছে আমার ফর্মুলা। আমি এই ফর্মুলাটাকে নেক্সট টাইম থেকে আমি মনে করে রাখবো অবশ্যই, আর অবশ্যই আমি এইভাবে মনে রাখবো যে লজিকটা কী, কীভাবে আর ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 হলো। ক্লিয়ার? সো এই গেল হচ্ছে আমার রেজিস্ট্যান্সের সিরিজ কানেকশন। এবার আমরা সিমিলারলি দেখে নেব যে ক্যাপাসিটারের সিরিজ কানেকশান কীরকম হয়। সো এবার এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তিনটে ক্যাপাসিটার রয়েছে, তিনটে ক্যাপাসিটারে আমি বলবো এটা সিরিজ কানেকশান রয়েছে। তো কীভাবে চেক করবো সিরিজ কানেকশান? সো আমি অ্যাজ আ কারেন্ট হিসাবে, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যে বেসিক্যালি আমরা অলরেডি জেনে গেছি যে ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কিন্তু ফ্রিলি কারেন্ট পাস করে না, কারেন্ট কিন্তু পাস করতে পারে না, কারণ ক্যাপাসিটারের মাঝে কোনো কানেকশান থাকে না। সো কানেকশান না থাকলে কারেন্ট পাস করতে পারবে না। তাহলে বেসিক্যালি কারেন্ট ফ্লোটা হয় তাহলে কীভাবে? কারেন্ট ফ্লোটা হয় বাই দ্য ইন্ডাকশান অফ চার্জকে ইন্ডাকশান করার ফলে, মানে আহিত এবং আবিষ্ট আধানের দ্বারা কারেন্ট প্রবাহিত হয়। তো অ্যাকচুয়ালি কী হয়, এখানে সেই C1-এর এটা হচ্ছে একটা প্লেট আর এইটা একটা প্লেট, এই ফার্স্ট প্লেটে এসে আমার চার্জ জমা হয়, যদি পজিটিভ চার্জ জমা হয় তার মানে সেকেন্ড প্লেটে আমার নেগেটিভ চার্জ আবিষ্ট হবে। তারপর সেমভাবে এখানে আবার পজিটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ, এইভাবে আবিষ্ট আর আবেশের ফলে, মানে আবেশ করতে করতে বা আবেশী আধান এবং আবিষ্ট আধান এদের দুজনের প্রভাবে বেসিক্যালি আমাদের কারেন্ট একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে পাস করে। সো বুঝতেই পারছো এটা কোনো ডাইরেক্ট কারেন্ট ফ্লো করার কোনো সিস্টেম নয়, এখানে আধান আবেশের মাধ্যমেই আমার বা চার্জ ইন্ডাকশানের মাধ্যমেই কারেন্ট এ পয়েন্ট থেকে বি পয়েন্টে রিচ করে। সো দিস ইজ দ্য থিং, বাট স্টিল ঠিক আছে, আমি বেসিক লজিকে আগে আসি যে এ পয়েন্ট থেকে অ্যাজ আ কারেন্ট হিসেবে যদি আমি এন্ট্রি নিই বা চার্জ হিসেবে যদি এন্ট্রি নিই, তো সেই চার্জকে বি পয়েন্টে পৌঁছাতে গেলে কীভাবে পৌঁছাতে হবে ভালো করে লক্ষ্য করে দেখো। এই সিঙ্গেল রুট, একটাই রুট, আর ভালো করে লক্ষ্য করি দেখলেই বুঝতে পারবে এই রুটে আর কোনো ব্রাঞ্চ রুট নেই, অন্ততপক্ষে এই তিনটে রেজিস্ট্যান্সের মাঝে আর কোনো ব্রাঞ্চ রুট নেই। তাই কী বললাম, পরে মেবি থাকতেই পারে, নাও থাকতে পারে, আপাতত আমি ছবিতে আঁকিনি, আমার বেসিক বক্তব্য হচ্ছে এ আর বি পয়েন্টের মধ্যে তুল্য ধারকত্ব বের করা। সো ঠিক আছে, ইটস ওকে। সো এই পয়েন্ট থেকে আমি এন্ট্রি নিলাম, বি পয়েন্টে পৌঁছানো না পর্যন্ত বা বি পয়েন্টে পৌঁছানোর আগে পর্যন্ত আমার আর কোনো ব্রাঞ্চ রুট এতে নেই। যদি থেকেও থাকতো, তার ভ্যালিডিটি যদি না থাকে, তাহলে আমি বলবো যে এই তিনটে ধারকত্বই সিরিজ কানেকশানে রয়েছে বা শ্রেণী সমবায়ে রয়েছে। ওকে, সো ঠিক আছে, সেমভাবে আমি ধরে নিলাম যে আমার এখান থেকে কিউ আধান ফ্লো করা স্টার্ট করেছে, কিউ আধান। ক্লিয়ার? সো কিউ আধান ডেফিনেটলি C1-এর মধ্যে দিয়ে যাবে, C2-র মধ্যে দিয়ে যাবে, C3-এর মধ্যে দিয়েও যাবে। সো ঠিক আছে, যখন যাবে তখন আমরা বেসিক্যালি কী পড়েছি, কিউ ইজ ইকুয়াল টু সিভি, তাই না? আমরা কি জানি, কিউ ইজ ইকুয়াল টু সিভি, এটা হচ্ছে আমার বেসিক ফর্মুলা। তার মানে ডেফিনেটলি ধারকত্ব রয়েছে, কিউ আধানকে ফ্লো করেছি, তার মানে ডেফিনেটলি একটা বিভব পার্থক্য এদের প্রত্যেকের অ্যাক্রসে তৈরি হবে। C1-এর দুই প্রান্তে বিভব পার্থক্য পাবো, C2-এর দুই প্রান্তে বিভব পার্থক্য পাবো, C3-এর দুই প্রান্তে বিভব পার্থক্য পাবো, আর অবশ্যই প্রত্যেকটা বিভব পার্থক্য আলাদা আলাদা হবে। যেমন C1-এর দুই প্রান্তে বিভব পার্থক্য আমি যদি ধরে নিই V1, C2-এর দুই প্রান্তের বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স ধরে নেব V2, C3-এর অ্যাক্রসে V3। সো V1, V2 অ্যান্ড V3 এই রয়েছে। আর আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু সিভি ফর্মুলা থেকে, কিউ ইজ ইকুয়াল টু যদি সিভি হয় তার মানে ভি ইজ ইকুয়াল টু কী হয়, কিউ বাই সি, তাই তো? কিউ ভি ইজ ইকুয়াল টু কী হয়, কিউ বাই সি।
সো সিম্পলি এখানে V1 ইজ ইকুয়াল টু তাহলে কী হবে, V1 ইজ ইকুয়াল টু হবে Q/C1, V2 ইজ ইকুয়াল টু কী হবে Q/C2, আর V3 ইজ ইকুয়াল টু কী হবে Q/C3। সো এই হচ্ছে আমার তিনটে বিভব পার্থক্য। তো আবার ঠিক সেম ব্যাপার এখানেও, আমার ঠিক সেম উদ্দেশ্য। আমার উদ্দেশ্য কি, যে এ আর বি প্রান্তের মধ্যে অবশ্যই একটা সিঙ্গেল, একটা মোট, একটা টোটাল বিভব পার্থক্য আমরা পাবো, বা একটা টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স আমরা পাবো। C1, C2, C3 এদের টোটালের অ্যাক্রসে একটা আমরা পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য আমরা পাবো, দ্যাট ইজ V। তাহলে অবশ্যই এই V ইজ ইকুয়াল টু কী হচ্ছে, এই V ইজ ইকুয়াল টু হবে V1 প্লাস V2 প্লাস V3, কারণ এই V হচ্ছে অ্যাডিশন অফ V1, V2 অ্যান্ড V3। সো ঠিক আছে, তাহলে V1 এর জায়গায় আমি সব ভ্যালু বসিয়ে দিই। V1 এর জায়গায় ভ্যালু বসালে কী পাবো, Q/C1 প্লাস Q/C2 প্লাস Q/C3। ঠিক আছে, এবার আমার বেসিক উদ্দেশ্য কি, আমার বেসিক উদ্দেশ্য হচ্ছে তিনটে ক্যাপাসিটার ইউজ করে আমার খরচ বেড়ে গেছে। আমার বেসিক উদ্দেশ্য হচ্ছে যে আমি ক্যালকুলেশন করে দেখবো এই তিনটে ক্যাপাসিটারের জায়গায় তিনটেকে পাল্টে ফেলে কোনো একটা সিঙ্গেল ক্যাপাসিটার ইউজ করা যায় কি, তার ভ্যালু তাহলে কত হবে। অথচ আমার কাজ কিন্তু সেমই থাকবে। কাজ সেম মানে কি, সেই একটা ক্যাপাসিটার ব্যবহার করলেও এ আর বি পয়েন্টের মধ্যে আমার বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ ডিফারেন্স V আমার সেম থাকবে, ইনট্যাক্ট থাকবে, কোনো চেঞ্জ হবে না। কি বললাম, ক্লিয়ার? সো দেখে নিই কী হবে। সাপোজ আমি একটা পিকচার রিপ্লেস করে দিই, তাহলে সাপোজ সেই ক্যাপাসিটারটা হলো এটা, সাপোজ এই পয়েন্ট আর বি পয়েন্ট, আমি তিনটাকে রিপ্লেস করে দিয়েছি। তিনটের পরিবর্তে এখন মার্কেট থেকে একটাই ক্যাপাসিটার কিনে এনেছি আমার খরচ কমানোর জন্য। সো যার ক্যাপাসিটি আমি ধরে নিলাম C। আমার আধানের পরিমাণ কিউই আসছিল, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে দেখতে হবে যে এ আর বি এর অ্যাক্রসে আমার পোটেনশিয়াল ডিফারেন্স যেন ভি থাকে, সেটা যেন চেঞ্জ নয়। সেটা চেঞ্জ হলে আমার কোনো কিছুতে কোনো লাভ নেই, বেকার। কি বললাম, ক্লিয়ার? সো ঠিক আছে, তার মানে এবার সেমভাবে V ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, Q/C। V ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, Q/C, কারণ Q আধান আসছিল, C হচ্ছে ক্যাপাসিটেন্স বা ধারকত্ব, মানে Q/C, V ইজ ইকুয়াল টু Q/C। তাহলে এই V ইজ ইকুয়াল টু Q/Cটা আমি এই ইকুয়েশনের মধ্যে বসিয়ে দিই। তাহলে ইকুয়েশনের মধ্যে যদি বসিয়ে দিই তাহলে আমি কী পাবো, Q/C ইজ ইকুয়াল টু Q/C1 প্লাস Q/C2 প্লাস Q/C3। সো Q/C ইজ ইকুয়াল টু, Q কমন নিয়ে নিলাম, 1/C1, 1/C2, 1/C3। Q ক্যান্সেল আউট হয়ে গেল, 1/C ইজ ইকুয়াল টু 1/C1, 1/C2, 1/C3। সো এটা হচ্ছে আমার প্যারালাল কানেকশনের ফর্মুলা, C 1/C ইজ ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C। সো দিস ইজ দ্য থিং, এটা হচ্ছে আমার সিরিজ কানেকশন। আর তোমরা বুঝতেই পারছো যে দুটো দেখতে ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট। যেমন রেজিস্ট্যান্সের সিরিজ কানেকশন আমরা পেয়েছি R ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, কিন্তু ক্যাপাসিটারের সিরিজ কানেকশন আমি পেলাম 1/C ইজ ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। সো এরপর আমরা দেখে নেবো প্যারালাল কানেকশন কীরকম হয় রেজিস্ট্যান্সের আর ক্যাপাসিটারের।